কেউ এসছে? ওকে, আমি স্টার্ট করে দিচ্ছি তাহলে। স্ক্রিন শেয়ারিংটা অন হয়েছে? না স্যার, এখনো হয়নি। হয়নি? এখনো হয়নি। ওকে, না স্যার, এবার দেখা যাচ্ছে কিনা না। বল, এবার দেখা যাচ্ছে কিনা দেখ দেখ। না স্যার, দেখা যায়নি এখনো। দেখা না স্যার যায়নি? দেখা যায়নি। না 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 স্যার, এবার দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, দেখেন। হুম। আগের দিন দুটো সেফটি হয়েছে, পার্সোনাল সেফটি আর ওয়ার্কশপ সেফটি। আজকে আরেকটা হ্যাঁ স্যার। সেফটি শুরু করবো নতুন, আর রেমিডিস গুলোও করবো, লাস্টে একটাই রয়েছে বাকি। তো এই যে নোটস গুলো দেওয়া হচ্ছে, নিজেরা প্রত্যেকে বাড়িতে দেখছিস তো, বা নিজেরা লিখে রাখছিস তো? এইভাবে কিন্তু এর থেকে কিন্তু হ্যাঁ ভালো স্যার, করে সব কিন্তু করা হচ্ছে নিজেদের স্যার, লিখতে হবে করছি। প্রত্যেককে। হ্যাঁ স্যার। ঠিক আছে, এটাকে জেরক্স করে নেওয়া বা প্রিন্ট আউট করে নিলি কেউ, এটার থেকে ভালো হচ্ছে নিজেদের লেখা, তাহলে একবার রিভিশন হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক স্যার, আছে? লিখতে লিখতে পড়া হ্যাঁ হয়ে স্যার। যাচ্ছে হ্যাঁ, কিছু। লিখতে লিখতে পড়া হয়ে যাবে, তারপর কনফিউশন আসবে, যেগুলোকে আবার ক্লাসে বলা যাবে আর কি, কোনো কনফিউশন হ্যাঁ এলে। সেটার জন্য নিজেদের ইয়ে করতে হবে। আচ্ছা, আর দেরি করছি না, শুরু করে দেওয়া যাক। আচ্ছা, আজকে হবে টুলস এন্ড ইকুইপমেন্ট সেফটি। আচ্ছা, ফার্স্টে দেখি টুলস এন্ড ইকুইপমেন্ট সেফটির মধ্যে কি কি রয়েছে। তো তিনটে ধরনের সেফটি আগের দিনই বলা হয়েছিল। ফার্স্ট হচ্ছে পার্সোনাল সেফটি, নেক্সট হচ্ছে ওয়ার্কশপ সেফটি, নেক্সট হচ্ছে টুলস এন্ড ইকুইপমেন্ট সেফটি। আচ্ছা, তাহলে এই তিনটে ধরনের সেফটি আমাদের মেনলি দেখা যায়, যার মধ্যে অলরেডি পার্সোনাল সেফটিটা আমরা কভার করেছিলাম এবং ওয়ার্কশপ সেফটিটাও হয়ে গেছে। পার্সোনাল সেফটি বলতে নিজেদের সেফটি, নিজেদের বডির সেফটি, এবং ওয়ার্কশপ সেফটি বলতে ওয়ার্কশপের সেফটি, অর্থাৎ ওয়ার্কশপটা যাতে ঠিকঠাক থাকে সেটাকে দেখা, সেটাকে এনশিওর করা। তো এখানে কয়েকটা বলা হয়েছে সেফটির ব্যাপারে, যেমন টুলস এন্ড ইকুইপমেন্ট সেফটি। ঠিক আছে, এনি পিস অফ মেটাল ইন ওয়েল্ডিং শুড নট হ্যাভ অয়েল অর গ্রিস ইন ইট। ঠিক আছে, এটা কেন হবে? ঠিক আছে, এই জায়গাটার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন এই জায়গাটা বোঝানো হয়েছিল, এই জায়গাটা বোঝানো হয়েছিল তো কেন অয়েল বা গ্রিস থাকা চলবে না। এনি পিস অফ মেটাল ইন ওয়েল্ডিং ওয়ার্কশপ শুড নট হ্যাভ অয়েল অর গ্রিস ইন ইট। আচ্ছা, এটা একটা দেওয়া হ্যাঁ স্যার। রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, একটা তো হচ্ছে আমাদের ওয়েল্ডিংটাকে ইনফিরিয়র কোয়ালিটি করবেই, ঠিক আছে, তার সাথে সাথে যেটা হয়, আমাদের অনেক সময় আমরা যেগুলো দিয়ে পরিষ্কার করি বা যেগুলো যেসব জিনিসপত্র থাকে, সেগুলো যদি ডাইরেক্টলি ওয়েল্ডিং এর আমাদের যখন আমরা ওয়েল্ডিং করব তখন হিটের সংস্পর্শে আসে। সাপোজ আমি একটা তেল ব্যবহার করেছি, ঠিক আছে, বা একটা আমি কুলেন্ট ব্যবহার করেছি, ঠিক আছে, যেটার হয়তো প্রপার্টি গুলো এরকম থাকে, যেটার প্রপার্টি হয়তো এমন থাকে যে সেটা যদি হিটের মধ্যে এক্সপোজ হয়, অর্থাৎ যদি সেটা পোড়ানো হয়, তাহলে কিছু হার্মফুল জিনিস তৈরি হতে পারে, হয় না? যেমন প্লাস্টিক পোড়ালে হার্মফুল গ্যাস তৈরি হয়, সেরকম ভাবে আমরা অনেক রকম এমন কিছু জিনিসও ব্যবহার করি, কুলেন্ট বা অয়েলও এরকম টাইপের হতে পারে, যেগুলো ওয়ার্কশপে ইউজ হয়, যেগুলো হয়তো আমাদের হিটের এক্সপোজারে এলে বা নর্মাল এক্সপোজারে এলেও সেটা আমাদের কোনো রকম ক্ষতি করতে পারে। অনেক সময় দেখবি অয়েলের থেকে আমাদের আমাদের
অ্যালার্জি হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের অ্যালার্জি তৈরি হয়, সেটাও হতে পারে। অথবা গ্যাসেস তৈরি হতে পারে যখন ওয়েল্ডিং এ যখন আমাদের হিটের সাথে কন্ট্যাক্টে আসবে, তখন হয়তো হার্মফুল গ্যাসেসও তৈরি করতে পারে। এটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক বা আমাদের হেলথের জন্য অ্যাডভার্সলি, ঠিক আছে, আচ্ছা অ্যাডভার্সলি ওয়ার্ক করবে, ঠিক আছে। নেক্সট আমাদের চলে যাচ্ছি, অক্সিজেন অ্যান্ড অ্যাসিটিলিন গ্যাসেস শুড নট ট্রান্সপোর্টেড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, সরি শুড বি ট্রান্সপোর্টেড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার অন ট্রলি। তো গ্যাস ওয়েল্ডিং যখন আমরা করি তখন দেখতে পাবো গ্যাস সিলিন্ডার ট্রলি হবে। আচ্ছা, তো এই জিনিসটা দেখতে পেয়েছি, এটাকে বলা হয় গ্যাস সিলিন্ডার ট্রলি। তো এরকম ট্রলিতে আমরা যখন গ্যাস ওয়েল্ডিং করে থাকি তখন এই ধরনের সিলিন্ডার ব্যবহার করে থাকি, ঠিক আছে, এই ধরনের সিলিন্ডার অ্যাড করি। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ট্রলি, গ্যাস ট্রলি, ঠিক আছে। তো এই ট্রলিতে কি করা হয়, যখন আমরা কোনো সিলিন্ডারকে এদিক থেকে ওদিক নিয়ে যাই তখন এগুলোকে নিয়ে যেতে সাহায্য করে, ঠিক আছে। দেখ এখানে আমাদের স্ট্যান্ড আছে, তার ফলে সিলিন্ডার গুলো উল্টে যাওয়ার কোনো চান্সেস থাকে না, ঠিক আছে। সিলিন্ডার যদি না উল্টে যায়, ঠিক আছে, উল্টে যদি যায়, ইনকেস যদি উল্টে যায়, তাহলে কি হতে পারে, অ্যাসিডিন হচ্ছে হাইলি এক্সপ্লোসিভ একটা আমাদের গ্যাস, ঠিক আছে। মানে এটা যদি সামান্য একটু হিটের সংস্পর্শে আসে, সঙ্গে সঙ্গে এটা এক্সপ্লোড করবে, ঠিক আছে, জ্বলবে না, এক্সপ্লোড করে যাবে, বাস্ট করে যাবে। তো যদি এটা ইনকেস কোনো কারণবশত স্লিপ করে যায়, ঠিক আছে, ওয়েল্ডিং এর সময়, এবং যদি সেটা কোনোভাবে লিক করতে শুরু করে, তখন একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য আমরা যখন কোনো একটা গ্যাসকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে যেন ওগুলোকে অতি অবশ্যই একটা ট্রলির উপরে নিয়ে গিয়ে আমরা ট্রান্সপোর্ট করি, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে, ওন আউট পার্টস ক্যান বি রিপেয়ার্ড বাই লুব্রিকেশন। কোনো পার্ট যদি ক্ষয়ে যায়, ঠিক আছে, কোনো একটা মেশিনের কোনো পার্ট যদি ফ্রিকশনের জন্য ক্ষয়ে যায়, তাহলে সেই ওন আউট পার্টটাকে রিপেয়ার করতে হবে, ঠিক আছে, এবং প্রপার লুব্রিকেশনও ওর সাথে অ্যাড করতে হবে। তো আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে, একটা জিনিস দেখাই, এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, দীর্ঘদিন ধরে যদি আমি ব্যবহার করি তো এরকম মেশিনটা ক্ষয়তে থাকবে, তাই না। প্রত্যেকটা জিনিসই এরকম ক্ষয়, যে কোনো মেশিনে যখন পার্টস দেখি তাহলে এগুলো এরকম ক্ষয়তে থাকে, ঠিক আছে। তো এগুলো ক্ষয়ে যাওয়ার ফলে কি হবে, এগুলো আস্তে আস্তে করে নষ্ট হতে থাকবে। তো নষ্ট হয়ে গেলে কি হবে, বিভিন্ন রকম জিনিস হতে পারে। একটা তো আমাদের ওয়ার্কের উপরে তো একটা নেগেটিভ, যে এফিসিয়েন্সি থাকে, মেশিনের যে এফিসিয়েন্সি থাকে তার উপর তো একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়বেই। তার সাথে সাথে কি হতে থাকে, তার সাথে সাথে এগুলো কোনো একটা অ্যাক্সিডেন্টও হতে পারে। হঠাৎ হঠাৎ একটা হয়তো আমাদের রোটেটিং পার্ট চলছিল, ঠিক আছে, যেমন সাপোজ আমরা ধরে নিচ্ছি একটা লেদ চলছে বা একটা গ্রাইন্ডিং চলছে, গ্রাইন্ডিং এর হয়তো আমাদের যে হুইলটা ছিল, গ্রাইন্ডিং হুইলের মধ্যে যে শ্যাফটটা ছিল, সেই শ্যাফটটা হয়তো ওর্ন হয়ে গেছে, ওর্ন আউট হয়ে গেছে, বা পুরোপুরি ভাবে ক্ষয়ে গেছে। এবার ওটা যখন এত স্পিডে রোটেট করছে, ইনকেস যদি ওটা ছেড়ে যায় কোনোভাবে, তো কি হতে পারে, একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে, কারণ ওর ওয়েট অনেক বেশি হয়, যে সামনাসামনি যে থাকছে সে কিন্তু মানে তার লাইফ রিস্ক হয়ে যেতে পারে, ঠিক আছে, সে ইভেন মরেও যেতে পারে। তো এটাকে যাতে না হয় তার জন্য আমাকে কি করতে হবে, যে পার্ট গুলো অলরেডি ওর্ন আউট হয়ে গেছে, যে ক্ষয়ে গেছে, এই পার্ট গুলোকে আমাকে রিপেয়ার করার চেষ্টা করতে হবে। এবং যাতে ওয়েন আউট পার্ট গুলোকে কিছুটা পরিমাণে রিপেয়ার করা যায়, এবং যদি আমার সেই মোমেন্টে চেঞ্জ করার কোনো অপশন না থাকে, তাহলে অ্যাটলিস্ট আমাকে যেটা করতে হবে, প্রপার লুব্রিকেশন ইউজ করতে হবে। লুব্রিকেশন মানে জানা আছে, লুব্রিকেশন মানে বিভিন্ন রকম অয়েল বা যেটা দিয়ে আমরা, লুব্রিকেশন অয়েল হতে পারে বা অন্য কোনো সাবস্টেন্স হতে পারে, যেটার মাধ্যমে আমরা ফ্রিকশনটাকে কমাতে পারি, ঠিক আছে। আমরা জানি যখন দুটো মুভিং পার্ট পরস্পরের সংস্পর্শে আসবে, বা দুটো পরস্পরের মধ্যে যদি এরকম দুটো পার্টস থাকে যাদের মধ্যে রিলেটিভ মোশন থাকে, তাহলে ওর মধ্যে একটা ফ্রিকশন তৈরি হয়, যেটাকে বাংলায় বললে বলা হয় ঘর্ষণ, ঠিক আছে। তো এই ঘর্ষণের ফলে কি হয়, জিনিসগুলো ক্ষয়তে থাকে। এই যে দেখতে পাচ্ছি এখানে মধুর মতন দেখলো, অ্যাকচুয়ালি এটা মধু নয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা অয়েল।
এই যে দুটো গিয়ারের দুটো আমরা এগুলো দেখতে দেখতে পাচ্ছি, তো এইটাকে বলা হচ্ছে গিয়ার, ঠিক আছে, এগুলোকে বলা হয় গিয়ার। তো দুটো গিয়ারের মধ্যে এটা এখানে দেখতে পাচ্ছি একটা তেল জাতীয় জিনিস ফেলা হচ্ছে। এগুলো কেন ফেলা হচ্ছে? এদের দুটো গিয়ারের যে আমরা দাঁতগুলো দেখতে পাচ্ছি বা টিপগুলো দেখতে পাচ্ছি, এগুলো যখন পরস্পরের সাথে দীর্ঘদিন ধরে ঘুরতে থাকবে, মানে 3 বছর 4 বছর ঘুরতে থাকবে, এই যে সাইড গুলো থাকে এগুলো কিন্তু ক্ষয়তে থাকবে, ঠিক আছে। তো এটা যাতে না ক্ষয় বা কিছুটা যাতে ক্ষয়টা কমানো যায়, অথবা যাতে ফ্রিকশনটাকে মিনিমাম করা যেতে পারে, যাতে ক্ষয়টা সব থেকে মিনিমাম হয় বা ন্যূনতম হয়, তার জন্য আমরা কিছু লুব্রিকেশন ব্যবহার করে থাকি। এখানে যে মধুর মতো জিনিসটা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি এটা মধু বা হানি টাইপের নয়, এটা একটা লুব্রিকেন্ট। তো লুব্রিকেন্ট অ্যাড করছি, যার ফলে কি হচ্ছে দেখ, এগুলোর মধ্যে ঢুকে গেলে এর মধ্যে এটা একটার উপর দিয়ে আরেকটা পিছলাতে থাকবে, তার ফলে যে ফ্রিকশনটা থাকবে সেটা কমতে থাকবে, ঠিক আছে। এই ফ্রিকশন কমার জন্য কি হবে, এটার ওনটাও কম হবে, ওন আউটটাও কম হবে, অর্থাৎ এর যে ডেপ্রিসিয়েশন রেটটা হচ্ছিল সেটাও কমে যাবে অনেকটাই, এবং এটা ক্ষয়বে না, ঠিক আছে, দীর্ঘদিন ধরে আমরা কাজে লাগাতে পারবো, এবং কোনো রকম অ্যাক্সিডেন্টের ভয়ও কিন্তু থাকবে না। তাহলে এই পয়েন্টটা বলেছে ওন আউট পার্টস ক্যান বি রিপেয়ার্ড বাই লুব্রিকেশন। লুব্রিকেশনের মাধ্যমে যেগুলো ক্ষয়ে যাওয়া পার্ট অলরেডি, সেগুলোকে আমরা রিপেয়ার করতে পারি বা রিস্টোর করতে পারি। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের মেশিন হিটিং শুড নট বি ওভারলোডেড। আচ্ছা, আমরা যে মেশিন হিটিং দেখতে পারবো, দেখ কিরকম দেখা যাচ্ছে। আচ্ছা, তো যে কোনো জিনিসকে যখন আমরা করি, তো কোনো একটা জিনিসকে যখন করি, আমাদের ফোনটাকে যখন আমরা কিছুক্ষণ চালাই, ঠিক আছে, তো আমরা ফোনটাও দেখি কি গরম হচ্ছে, তাই না? তো এরকম কেবলমাত্র তো অন্যরকম দেখাচ্ছে। তো যে কোনো কিছুই মেশিন, ধর এখানে হিটিং তো আলাদা করে দেখাচ্ছে না, তো এটা কুলিং সিস্টেম ব্যবহার করা হয় বা কিছু করা হয়। যেমন আমি একটা জিনিস বলছি, মেশিন হিটিং কাকে বলা হয়? কোন একটা জিনিসকে যখন আমরা কাজ করি, সাপোজ আমি এখন কম্পিউটার থেকে ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে, তো আমার এখানে কি কাজ করে, দুটো জিনিস রয়েছে, একটা ইউপিএস, আমার মনিটরের সাথে সাথে রয়েছে ইউপিএস রয়েছে, ঠিক আছে, আর সিপিইউ রয়েছে। তো সিপিইউটা কি হতে থাকে, যখন আমি কিছুক্ষণ কাজ করব, ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা আমাদের এই যে কাজগুলো করছি, আমি এখন এই যে ভিডিও স্ক্রিন শেয়ারিং করছি বা ক্লাস নিচ্ছি, তার সাথে সাথে গরম হতে থাকবে, ঠিক আছে। তো গরম হতে হতে কি হবে, আস্তে আস্তে করে এটা গরম হতে হতে ওর এফিসিয়েন্সিটা কমতে থাকবে, একটা হ্যাং হওয়ার টেন্ডেন্সি থাকবে, এবং যদি বেশি গরম হয়ে যায়, হতে পারে কি কোনো একটা সার্কিট ট্রিপ করে যেতে পারে, মানে কেটে যেতে পারে, ঠিক আছে, তার ফলে মেশিনটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে। তো এই পার্মানেন্ট ড্যামেজের ফলে কি হতে পারে, পার্মানেন্ট ড্যামেজ যদি হয়ে যায়, সেটার হাত থেকে বাঁচানোর জন্য কি করতে হবে, যাতে মেশিনটা কোনোভাবেই ওভারহিট না হয়ে পড়ে। আমি আচ্ছা, কুলিং সিস্টেম ফর মেশিন ওভারহিটিং, ঠিক আছে। তো একটা কুলিং সিস্টেম কিভাবে কাজ করে, এখানে তো খুব ভালো বোঝা যাচ্ছে না, এই জায়গাটা দিয়ে দেখাচ্ছি। এটা একটা ওয়েল্ডিং ট্রান্সফরমার দেখানো হয়েছে, ঠিক আছে, ওয়েল্ডিং ট্রান্সফরমার যেটা দিয়ে আমরা কাজ করব, বা এটা একটা দেখতে পারি। তো এই যে এই অংশটা দেখতে পাচ্ছি, প্রত্যেক একটা জাল জাল করে পোর্শন দেওয়া রয়েছে, নিচে লেখা রয়েছে যেটা গাজি, বা এই পোর্শনটায় দেখ একই জিনিস, বা এই মেশিনটাতে এই যে দুটো দেখানো রয়েছে, ঠিক আছে। এই জিনিসগুলো কি, এখানে জাল জাল কেন দেওয়া রয়েছে? এখান দিয়ে তো ধুলোবালি ঢুকতে পারে, তাহলে মেশিনটাকে এখানে জাল কেন দেওয়া রয়েছে? এখানে কিছু না, এখানে দুটো ফ্যান এখানে এয়ার ঢুকবে স্যার। মেশিনটা অতিরিক্ত গরম হয়ে গেলে তো হিটটা বাইরে বেরোনোর জন্য। এক্স্যাক্টলি, মেশিনটা গরম হয়ে গেলে মেশিনটার যে হিটটা আছে, এখানে দেখবি দুটো ফ্যান লাগানো থাকে, ঠিক আছে। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। স্যার কম্পিউটারের সিপিইউটাতে করে দিন, তাহলে তো হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি, ওটাই দেখাচ্ছি। এই যে মেশিন একটা দেখবি সিপিইউ এর মধ্যে, আমাদের কম্পিউটারের ভেতর থেকে যদি আমরা সিপিইউ এর মধ্যে দেখি, তাহলে এরকম একটা ফ্যান দেখতে পাবো। ওহো, দেখ আমি এখানে প্রচার করছি না কিছু, ঠিক আছে, অন্য জিনিস চলে এসছে। আচ্ছা, এইরকম একটা দেখবি ফ্যান দেখতে পাওয়া যায়, ঠিক আছে, যখন আমরা কাজ করি, তো এরকম একটা কুলিং ফ্যান দেখতে পাওয়া যায় সিপিইউ এর মধ্যে, ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা আমাদের কম্পিউটারের নিচে থাকে ডেস্কটপে, তার মধ্যে এরকম একটা ফ্যান দেখতে পাওয়া যায়। এর কাজ কি হয়, দেখ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এই মেশিনটার সাথে লাগানো রয়েছে। কোথায় গেল?
এই যে মেশিনটার গায়ে লাগানো রয়েছে, ঠিক আছে? তো এটা নয়, মেশিনটা ঠিক নয়, এটা ডাক্টের সাথে লাগানো রয়েছে, মেশিনের গায়ে নয়। এই যে এখানে কিছুটা বুঝতে পারবো। তো এখানে একটা দেখতে পাচ্ছি যে এখানে মেশিনটার গায়ে লাগানো আছে। তো এই মেশিনটা যখন আমাদের কাজ করবে, ঠিক আছে, আমি দুটো জিনিস বোঝাবো, একটা কুলিং ফ্যান, একটা হচ্ছে ফিন্স। তো কুলিং ফ্যানটা কি করে, এখানে দেখতে পাচ্ছি ফিন্স দেখতে পাচ্ছি, তো পরে ফিন্সটা বলছি। একটা মেশিন লাগানো আছে পেছনে, ঠিক আছে, মেশিনটা গরম হচ্ছে। তো এই কুলিং ফ্যানটা কি করবে, কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে। কুলিং ফ্যানটা ঘুরলে কি হবে, বাতাস এই দিক থেকে এই দিকে ফ্লো করবে, অর্থাৎ এই দিক থেকে বাতাসটাকে ও শাক করবে, ঠিক আছে, এবার টানবে। এইদিকের যে বাতাসটা, এর ভেতর থেকে বাতাসটাকে টানবে, ঠিক আছে। তার মানে এই দিকের যে বাতাস রয়েছে সেটা আস্তে আস্তে করে বেরিয়ে, এটা এক মিনিট, এটা ওপেন যদি ট্যাবে করা যায়, এক মিনিট, এটাকে স্যানাইকে না করলে, পেন্টে না করলে বোঝা যাবে না। দুটো জিনিস দেখা যায় দেখ। তো যখন আমরা কাজ করবো, এটা মেশিনটা কাজ কিভাবে করে, তো এইখান থেকে বাতাসটাকে শাক করবে, তার ফলে বাতাসটা এই দিক থেকে আসবে, ঠিক আছে। গরম বাতাসটাকে আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি, গরম বাতাসটা এই সাইড থেকে আসবে, ঠিক আছে। এই সাইড দিয়ে এর ভেতর দিয়ে ফ্লো করার মাধ্যমে, ঠিক আছে, এটার মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। এটার মধ্যে দিয়ে গরম বাতাসটা কিন্তু বেরোতে থাকবে, ঠিক আছে। এইভাবে এটা কাজ করে, ভেতর থেকে এই দিক থেকে বাতাস শাক করে এবং এদিকে ঠেলে বার করে দেয়, ঠিক আছে। তার ফলে কি হয়, এর যে ভেতরে যে গরম ছিল, এই যে গরম বাতাসটা কোথা থেকে আসছিল, এই যে বাতাসটা টানছিল, সেই বাতাসটা গরম হচ্ছিল কিভাবে, আগে বাতাসটা কিন্তু ঠান্ডা ছিল, এই জায়গায় যখন ঢুকছিল তখন বাতাসটা ঠান্ডা ছিল, ঠিক আছে। তখন বাতাসটা বাইরের থেকে ঢুকছে তখন ঠান্ডা থাকছে, এই সবুজ কালার দেখাচ্ছি। যখনই এর ভেতরে ঢুকে গেল, মেশিনের মধ্যে ঢুকে গেল, তখন এটা গরম হতে থাকবে, ঠান্ডা বাতাসটা এই গরম মেশিনটার সংস্পর্শে এসে গরম হতে থাকবে এবং এটা বেরিয়ে যাবে। তার ফলে কি হবে, এই যে মেশিনটা রয়েছে এটা কুল ডাউন হতে থাকবে, তাই না, এই মেশিনটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, কারণ এই হিটটাকে ও সাফ করে দিয়ে বার করে দিচ্ছে। এটাকে বলা হচ্ছে কুলিং সিস্টেম। কুলিং সিস্টেমের আরেকটা জিনিস হয় যেটাকে বলি ফিন্স, এখানে দেখাচ্ছি। ফিন্স মানে হচ্ছে মাছের পাখনা, জানি তো, পাখনা, সেটাকে বলা হচ্ছে, এরকম একটা জিনিস হচ্ছে ফিন্স। ফিন্স আমরা গাড়িতে দেখেছি, মোটরসাইকেলে ফিন্স লাগানো থাকে। এই জিনিসটা দেখেছি, গাড়ির মধ্যে, গাড়ির ইঞ্জিনের চারদিকে এরকম একটা জিনিস লাগানো থাকে। এটা ঠিক ট্রান্সফরমারে এরকম দেখা যায়, ট্রান্সফরমারে এই যে এরকম টাইপের জিনিস ট্রান্সফরমারে দেখা যায়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এগুলো কি কাজ করছে, এগুলো কি জিনিস, এগুলো কিছুই না, দেখ একটা জিনিস এখানে, এগুলো বেসিক্যালি একটা জিনিস, এখানে আমি দেখাচ্ছি ফিন্সকে। ফিন্স কিছু না, ধর সাপোজ একটা গরম জিনিস রয়েছে, ঠিক আছে, একটা গরম পাইপ রয়েছে আমার এখানে। তো একটা গরম পাইপের ছবি এখানে আঁকছি। পাইপ রয়েছে যার মধ্যে দিয়ে একটা গরম লিকুইড আমাদের এখান দিয়ে ফ্লো করছে, ঠিক আছে। এই পাইপটা এরকম ভাবে হয়তো বেঁকে গেছে, নিচে এরকম ভাবে পাইপটাকে দেখাচ্ছি। ঠিক আছে, এই পাইপটা এইভাবে কানেক্টেড রয়েছে এর সাথে। পাইপটা এইভাবে গেছে। এখন আমি জিজ্ঞেস করছি তোদের যে একটা হট লিকুইড, ঠিক আছে, একটা গরম লিকুইড এর মধ্যে দিয়ে আমরা চালাবো, ঠিক আছে, এর মধ্যে দিয়ে যদি চালাই, জিনিসটা ঠান্ডা হবে কি ঠান্ডা হবে না? স্যার গরম হবে তো। জিনিসটা কি হবে, একটা গরম মেটেরিয়াল যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ। এটা গরম মেটেরিয়াল, মানে এই যেখানে গরম জল ঢুকাচ্ছে, ঠিক আছে, হুম। এর মধ্যে দিয়ে যখন যাবে, এটা যদি বাতাসের সংস্পর্শে থাকে তাহলে গরম ঠান্ডা হবে না ঠান্ডা হবে না? এর মধ্যে দিয়ে যেতে যেতে ঠান্ডা হবে তো এটা। ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে, তাই না? হয়ে যাবে। এটা যখন যাবে আস্তে আস্তে করে এটা হ্যাঁ। কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ঠান্ডা হালকা হয়ে করে যাবে। ঠান্ডা হচ্ছে, হালকা ঠান্ডা হচ্ছে, এটা কমলা হয়ে যাচ্ছে, এই জায়গাটা কমলা হয়ে গেল, ঠিক আছে। তারপর আরো ঠান্ডা হয়ে যাচ্ছে, এখানে হলুদ দেখাচ্ছি, ঠিক আছে, আরো ঠান্ডা হয়ে গেল, আস্তে আস্তে ব্লু কালারে দেখিয়ে দিচ্ছি, মানে আরো ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এটার জন্য কি সময় লাগবে, এটা কি টাইম কনজিউমিং না টাইম কনজিউমিং হয়, এটার জন্য সময় লাগবে না লাগবে না?
অনেকটা কি সময় লাগবে? সময় অনেক সময় লাগবে, তাই তো? স্যার। তাহলে আমরা জানি, আমাদের ধর আমরা কোথাও বেরোচ্ছি বাড়িতে, আমাদের সকালবেলা গরম চা দেওয়া হয়েছে, আমরা কি করি? ওই গরম চাটাকে ঠান্ডা করার জন্য কি করি? একটা কাপে গরম চা দেওয়া হয়েছে, সেটা আমরা কি করি? হ্যাঁ, প্রথমে ফুটো দিই, ঠিক আছে, খুব ভালো জিনিস ওটা। ফোর্সড কনভেকশন, আমি তোদের তো আগের দিনই বললাম, ফোর্সড গ্র্যাব যেটাকে। প্লেটে ঢেলে নিই স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি, আগে একটা প্লেটে ঢেলে নিই বা থালাতে ঢেলে নিই। তার ফলে কি হয়, ধর সাপোজ এরকম একটা কাপ ছিল আমার, কাপের মধ্যে এতটা আমার লিকুইড ছিল, ঠিক আছে। তো এটা কাপটাকে অন্য কালার দেখায়, তো এর মধ্যে একটা এরকম এতটা পর্যন্ত গরম জিনিস ছিল, ঠিক আছে, গরম জিনিস এর মধ্যে ছিল। তো এতটা লিকুইড ছিল। তো এই লিকুইডটাকে যখন আমি এরকম একটা পাতলা প্লেটের মধ্যে ঢালবো, ঠিক আছে, পাতলা এরকম একটা প্লেটের মধ্যে সাপোজ ঢেলে নিলাম, ঠিক আছে। এই জায়গাটা খুব বোঝার জিনিস আছে, ঠিক আছে। তো এই জায়গাটা, এই লিকুইডটা নিশ্চয়ই এরকম জুড়ে জুড়ে থাকবে, এতটা হাইট তো আর থাকবে না। এরকম হাইট থাকবে কি? এতটা হাইট থাকবে কি আগের মতন? আগের মতন এতটা হাইট না থাকবে? স্যার, না। এটা থাকবে না। ওই সেম জিনিসটা, ওই সেম ভলিউমের জিনিসটা এটার মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তার ফলে কিটা বেড়ে যাচ্ছে বলতো? এখানে কি, কোনটা বেড়ে যাচ্ছে, কোন জিনিসটা বাড়ছে বল? কোনটা বেড়ে যাচ্ছে? আয়তনটা বেড়ে যাচ্ছে। আয়তন কি করে বেড়ে যাচ্ছে? এটাতে যতটা ছিল, যতটা, ধর এখানে আমার 1 লিটার চা ছিল, সাপোজ বলছি, লিটার বলছি, অনেকটা চা। হ্যাঁ স্যার, অনেকটা জায়গা জুড়ে থাকতে পারছে, অনেকটা জায়গা জুড়ে আচ্ছা, থাকতে আমি পারে। আমি একটা জিনিস বলে দিই, 1 লিটার চা ছিল, যখন আমি এখানে ঢাললাম, এটা কি 1 লিটার চা নেই? যখন এই প্লেটটার মধ্যে লিটারই ঢাললাম, আছে। 1 লিটারই আছে, তাহলে ভলিউম কিভাবে কমছে? বল, সারফেস এরিয়াটা, অনেকটা সারফেসটা বেড়ে যাচ্ছে, ক্ষেত্রফলটা, এরিয়াটা। এক্স্যাক্টলি, ক্ষেত্রফলটা বেড়ে এরিয়াটা স্যার যাচ্ছে। বাড়ছে, এরিয়াটা ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে। ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে, মানে আগে হিট বেরোতে পারছিল এই জায়গাটা দিয়ে, ঠিক আছে। হ্যাঁ। কেবলমাত্র সারফেস দিয়ে বেরোতে পারবে, ভেতর দিয়ে কোথায় যাবে হিটটা বল না? এখান দিয়ে বেরোবে আর এই জায়গাটা দিয়ে বেরোতে পারবে, ঠিক আছে না? এই চারদিকটা দিয়ে বেরোবে। মাঝখানের হিট কোথায় যাবে? এই জায়গায় যে হিটটা রয়েছে সেটা কোথায় যাবে? সেটা সহজে ঠান্ডা হতে পারবে না, সেটা যাবে, সময় লাগবে, ঠিক আছে। কিন্তু যখন এটাকে ছড়িয়ে দিলাম, দেখ এটা পুরো সারফেস এরিয়াটা অনেক বেড়ে গেছে। আগে সারফেস এরিয়া ছিল এইটুকু মাত্র, এইটুকু ছিল সারফেস এরিয়া। এখন সারফেস এরিয়াটা দেখ টোটাল, ঠিক আছে, টোটাল এতটা পুরো, তাই না? তো অনেক অনেক বেড়ে যাচ্ছে, তাই না? তার ফলে চারদিক দিয়ে হতে থাকবে, চারদিক দিয়ে বেরোতে থাকবে, তাই না? চারদিক দিয়ে এটা বেরোতে থাকবে। তো কি করলাম আমি এখানে, কি কাজ করলাম? আমাকে বেশি তাড়াতাড়ি, কোনটা তাড়াতাড়ি ঠান্ডা হবে? এটা তাড়াতাড়ি ঠান্ডা হবে না এটা তাড়াতাড়ি ঠান্ডা হবে? কোনটা আগে হবে ঠান্ডা? পাতলাটা স্যার। এটা আগে ঠান্ডা হবে, তাই তো? প্লেটেরটা আগে ঠান্ডা হবে, কারণ কি? সারফেস এরিয়া বেড়ে গেল। সারফেস এরিয়া বেড়ে যাওয়ার মানে কি? ও অনেক বেশি জায়গা জুড়ে ছড়াতে পারছে, তাই না? আচ্ছা, তো এই জায়গাটাতে দেখ, সারফেস এরিয়ার জায়গাটাতে, তো এই কারণে সারফেস এরিয়াটা বাড়ালে আমাদের তাড়াতাড়ি, মানে হিটের যে কনভেকশন রেটটা থাকে, ওই কন্ডাকশন রেটটা থাকে, বা কুলিং রেটটা অনেকটা বেশি হয়ে যাবে, ঠিক আছে, কুলিং রেটটা অনেক বেড়ে যাবে, কারণ এটা সারফেসটা বেড়ে গেল। তাহলে তোরা বুঝতে পারছিস, যত বেশি সারফেস বাড়াবো তত তাড়াতাড়ি ঠান্ডা হবে। তাহলে এখানে সারফেস বাড়াতে গেলে আমাকে কি করতে হবে? এখানে সারফেস বাড়াতে গেলে আমাকে যেটা করতে হবে, এটাকে আমি মুছে দিই। মুছবো কেন? ওটা অনেকটা ছবি আছে, বাস হয়েছে মোছা। আচ্ছা, তো এরপরে আমি এর গায়ে কিছু কিছু প্লেট বসাতে থাকলাম, ঠিক আছে। এরকম একটা প্লেটটা ঠিক আঁকা হলো না, এইরকম প্লেট বসালাম, এরকম প্লেট, ঠিক আছে। আমি এখানে ডটেড লাইন দেখাচ্ছি, কেন ডটেড লাইন দেখাচ্ছি? প্রজেকশন তো হয়ে গেছে তোদের। এরকম কিছু প্লেট বসাচ্ছি, ডটেড লাইন কেন কেন হচ্ছে এখানে? কারণ স্যার প্লেটটা স্যার ওই পেছন দিকে আছে, ওটা স্যার ভিডিওতে দেখা যাচ্ছে না, প্লেটে হিডেন আছে বলে, ঠিক আছে, হিডেন আছে। ভেরি গুড। এরকম দুটো প্লেট লাগালাম, ঠিক আছে। তাহলে এই দুটো প্লেটটা কিরকম? একটা চ্যাপ্টা প্লেট, কিছু না, এটা এমনি একটা নর্মাল প্লেট, একটা পাতলা টিনের প্লেট বা টিনের পাত বলতে পারিস, টিনের পাতটা এর গায়ে লাগালাম, ঠিক আছে। এবার বলতো, এটা এই যে লিকুইডটা হলো, এটা কি, এই যে লিকুইডটা যখন এর ভেতর দিয়ে যাচ্ছে তখন এই পাইপটা গরম হচ্ছে, পাইপটার সারফেস কি এখন কেবলমাত্র এইটুকুই, নাকি এই গোটা প্লেটটা জুড়ে সারফেস এরিয়া হয়ে গেল? গোটা প্লেটে জুড়ে সারফেস এরিয়াটা হয়ে গেছে। এক্স্যাক্টলি, তাহলে কি এটা তাড়াতাড়ি ঠান্ডা হবে আগের থেকে, না ধীরে ধীরে ঠান্ডা স্যার হবে? আগের থেকে অনেক তাড়াতাড়ি ঠান্ডা হবে। তাড়াতাড়ি ঠান্ডা হবে। তাই এটাকে কি নাম দেওয়া হয়? এটাকে নাম দেওয়া হয়, প্লেট গুলো লাগালাম, এগুলোকে বলা হয় এফআই। ফিন। খেতে না পাওয়া হয়ে গেছে এটা। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ফিন, অথবা যদি মাল্টিপল থাকে তাহলে কি বলবো?
মাল্টিপল থাকলে কি Fins. বলবো? ফিন্স বলবো। ফিন Fins. মানে কি? মাছের পাখনা। ঠিক আছে, এখানে কয়েকটা হ্যাঁ। পাখনা লাগিয়ে দিলাম গায়ে। তা পাখনা লাগালে কি হবে? সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি ঠান্ডা হবে। তাহলে এই জিনিসটা কি জিনিস? আমরা তো আগে জানতাম, আমি তো আগে বুঝতে পারতাম না। তোরা এখন বুঝতে পারছিস কিনা বল? এই জিনিসগুলো কি রে? এগুলো কেন দেওয়া হয় এখানে? ও, ট্রাফিক সিগন্যাল চলে এসছে, যা ট্রান্সফরমার দিতে গিয়ে ট্রাফিক সিগন্যাল। না, এই ট্রান্সফরমার লাগবে না আমাদের। सर बॉक्स एंड मशीन है तो 10 लगेगा। হ্যাঁ বাবা, ট্রান্সফরমার। নেওয়ার আসছে যেটা। আচ্ছা ঠিক আছে, আমাদের জিনিস নয় এগুলো। আচ্ছা, আমাদের যেটা লাগবে ট্রান্সফরমার। ঠিক আছে, এই যে এই যে। পেয়েছো নাকি? কেউ জয়েন করবে? আচ্ছা, তো এই যে এই জিনিসগুলো, এগুলো কি জিনিস এগুলো? এই যে লাগানো এগুলো তো আছে, ফিন গুলোই তো, ট্রান্সফরমার যে ফিনটা যে, তাহলে এটার কাজ কি? এটা কি করছে? এটার কাজটা হচ্ছে স্যার ট্রান্সফরমারটা যখন অতিরিক্ত ওভারহেড মানে ওভারহিট হয়ে যায় তখন স্যার ট্রান্সফরমার ঠান্ডা করা। এক্স্যাক্টলি, ভেতরে পাইপ আছে, পাইপগুলোর গায়ে গায়ে ফিন্স গুলো লাগানো আছে। ঠিক আছে, এর কাজ হচ্ছে ট্রান্সফরমারটাকে ঠান্ডা রাখা। ভেরি গুড। আচ্ছা, তো বোঝা গেছে কিভাবে কুলিং সিস্টেম কাজ করে। তো অনেকটাই চলে গেল সময়, আর বেশি টাইম দেবো না এটাতে। আচ্ছা, নেক্সট হচ্ছে টু সেভ সিলিন্ডার্স ফ্রম ফেলিং দিস শুড বি ক্ল্যাম্পড। তো আমরা অলরেডি বলেছি সিলিন্ডারে তো দেবোই, তো তার সাথে সাথে সিলিন্ডার গুলোকে একটা আংটার মাধ্যমে ওর গায়ে আটকে রাখতে হবে। ঠিক আছে, যে আমরা বললাম তার মধ্যে আটকে রাখতে হবে ট্রলিগুলোর গায়ে। আচ্ছা, টু সেভ সিলিন্ডার ফ্রম ফেলিং দিস শুড বি ক্ল্যাম্পড, এটা বললাম। দ্য ইনস্টলেশন অফ ইলেকট্রোড হোল্ডার্স শুড নট বি ড্যামেজ। তো আমরা দেখি ইলেকট্রোড হোল্ডার কিরকম হয়। তো ইলেকট্রোড হোল্ডারের এই যে এই হাতলটা থাকে, এই হাতলটা কি হয়? ইনসুলেটিভ মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, মানে কুপরিবাহী জিনিস দিয়ে তৈরি হয়, যাতে আমরা শর্ট না খাই। তো আমাকে খেয়াল রাখতে হবে যেন এটা ড্যামেজ কোনোভাবেই না হয়ে যায়। ঠিক আছে, তা নাহলে আমরা শর্ট খেতে পারি। ইন কেস অফ সাউন্ড অফ মেশিন চেঞ্জেস, হেল্প অফ প্রপারলি স্কিলড ওয়ার্কার শুড বি টেকেন। তো যখন আমরা কোনো রকম ইয়ে করবে, সাউন্ড মেশিনের সাউন্ড যদি চেঞ্জ হয়ে গেল, নর্মাল সাউন্ডটা যদি একটা অ্যাবনর্মাল সাউন্ডে চেঞ্জ হয়ে গেল, তাহলে নিশ্চয়ই মেশিনের মধ্যে কোনো না কোনো ডিফেক্ট এসছে, তখন আমাকে কোনো স্কিলড ওয়ার্কারের সাহায্য নিতে হবে। নেক্সট, অল ইলেকট্রিক্যাল মেশিন শুড প্রপারলি আর্থ। প্রত্যেকটা মেশিনকে কিন্তু প্রপারলি আর্থ করতে হবে। আচ্ছা, মেশিন আর্থিং করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের জানতে হবে কেন আর্থিং করতে হয়। এটা আমরা যখন ইলেকট্রিক্যাল পোর্শনটা পড়বো মেশিনে, তখন এটা জানতে পারবো। এই যে আর্থিং করা হচ্ছে, ঠিক আছে, আর্থিং কেন করা হয়, মেশিনের কেন আর্থিং করতে হয়, এই যে তো আর্থিং কেন করতে হয়? যাতে আমরা শর্ট না খাই, আমাদেরকে বাঁচাবার জন্য আর্থিং করা হয়। ঠিক আছে, তো আর্থিংটা ড্যামেজ হয়ে গেলে যে কাজ করবে সে যদি ইনকেস যদি কোনো রকম ভাবে তার মানে অন্যমনস্ক হয়ে যায়, তাহলে কিন্তু সে ইলেকট্রিফাইড হয়ে গিয়ে মারাও যেতে পারে। এই জন্য প্রপারলি আর্থিং। আর্থিং না বলি স্যার, আর্থিং না করলে তো তখন স্যার আমাদের বডিটাই তো আর্থিং রূপে কাজ করবে, তাহলে হ্যাঁ, শকটা তখন তো আমরাই খাবো। এক্স্যাক্টলি, তখন আমরা খাবো। আর তার জায়গায় আমরা কি করছি? আমরা একটা আর আর্থিং ইয়েকে, করে রাখলে আমাদের বডিটা তো আর্থিং থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের আর্থিং এ আমাদের বেরিয়ে যাচ্ছে। আমরা যদি একটা 3 পিন প্লাগ দেখি, একটা জিনিস পরে এটা বলবো কেন, কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা পরে যখন পড়াবো ইলেকট্রিক্যাল পোর্শন তখন জানাবো, এখন জানাবার আমাদের দেখার দরকার নেই আমাদের। ঠিক আছে, আচ্ছা, তো এই যে জায়গাটা থাকে 3 পিন প্লাগের, এই যে বড় যে পোর্টটা থাকে, এই পোর্টটা কিসের পোর্ট বলতো? এই যে বড় পোর্টটা, এই যে আর্থিং কোড, এটা এটাকে হচ্ছে আর্থিং আর্থিং। বলে থাকে। তাহলে এইটার থেকে যে তারটা বেরোয়, মোটা তারটা, ওটা ছুলে শর্ট খাবো। ধর একটা কারেন্টটা দিয়েছি, সুইচ বোর্ডে দিয়ে না রেখেছি, স্যার, তাহলে এখান থেকে যে তারটা বেরিয়েছে, এটার যে তারটা বেরিয়েছে, এটা ছুলে শর্ট খাবো আমি? না স্যার, খেতেও পারি। না, যদি 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 জিনিসটা শর্ট যদি সার্কিট আর্থিং হয়ে দিয়ে যায়, না করা থাকে। যদি শর্ট সার্কিট করা থাকে, শর্ট সার্কিট হয়ে যায় হ্যাঁ। বা আর্থিং না করা থাকে, তাহলে আমরা শর্ট খাবো। আদারওয়াইজ নর্মাল অবস্থাতে কিন্তু এর মধ্যে কোনো কারেন্ট থাকে না। এটা সেফটির জন্য দেওয়া হয়। এটা একটা ডেমো জিনিস, অনলি সেফটি পারপাস ইউজ হয়। তো আর্থিং করতে হবে, নাহলে আমরা শর্ট খাবো। আচ্ছা, all obey the instruction of proper skilled workers should be taken so that equipment should be protected. এখানে বলা হয়েছে কি, যারা স্কিলড ওয়ার্কার আছে বা যারা দক্ষ কারিগর আছে, তাদের কিন্তু আমাদের এটা মানতে হবে। ঠিক আছে, তাদের জিনিসগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে, তাদের যে আমাদের তাদের উপদেশগুলো রয়েছে সেগুলো মেনে চলতে হবে। দ্য প্রপার লেভেল অফ ওয়াটার শুড বি মেনটেন্ড ইন ব্যাক প্রেসার ভালভ ডিউরিং গ্যাস ওয়েল্ডিং। ঠিক আছে, তো ব্যাক প্রেসার ভালভ যেটা রয়েছে সেটার মধ্যে প্রপারলি ওয়াটার কিন্তু আমাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো ব্যাক প্রেসার ভালভের মধ্যে কি? ব্যাক প্রেসার ভালভ বলতে যেটা আমাদের হোস পাইপ যেগুলো থাকে, ঠিক আছে,
আচ্ছা, এই যে জিনিসগুলো দেখছি একটা পাইপের মধ্যে, এটা কেন করা হয়? এটা অগ্নি নির্বাপনের জন্য করা হয়, ব্যাক প্রেসার ভালভ, ঠিক আছে। তো আমরা দেখেছি অগ্নি নির্বাপনের জন্য অনেকটা পাইপলাইনের মতন দেওয়া থাকে, ঠিক আছে, ফায়ার এক্সটিংগুইশের জন্য, তার মধ্যে একটা ভালভ লাগানো থাকে। তো সবসময় বলছে ওটার মধ্যে যেন জল প্রেজেন্ট থাকে, ঠিক আছে, এরকম নয় কি টাঙ্কিটা খালি হয়ে গেল, ঠিক আছে, আগুন যখন লাগলো তখন হোস পাইপ থেকে আমরা জল দিতে পারছি না, এটা যেন না হয়। অলরেডি অলওয়েজ যেন আমাদের ব্যাক প্রেসার ভালভের মধ্যে যেন জল প্রেজেন্ট থাকে, ঠিক আছে। দ্য প্রপার লেভেল অফ ওয়াটার শুড বি মেনটেন ইন ব্যাক প্রেসার ভালভ, সবসময় কিন্তু ওয়াটার লেভেলটাকে আমাকে মেনটেন করতে হবে, যাতে আগুন লেগে গেলে আমরা সঙ্গে সঙ্গে এটার মোকাবেলা করতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? কারোর হ্যাঁ, কোনো স্যার। প্রশ্ন এখান থেকে? হ্যাঁ স্যার। কারোর কোনো প্রশ্ন? না স্যার। ঠিক আছে, ওকে, না স্যার। ঠিক আছে, তাহলে আজকে এটা এন্ড করছি। থ্যাংক ইউ।